হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে দেখে নিই পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা ডাব্লিউবিপি এর পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাগুলোর তার প্রিভিয়াস ইয়ার্স এর ম্যাথস এর কোশ্চেন্স এর সলিউশন। আগামীতে তোমাদের অনেকগুলো নোটিফিকেশন বেরিয়েছে যে পুলিশের জন্য কনস্টেবলের, তারপরে এসআই এর পরীক্ষাগুলো হবে। তো আমি এটা মনে হলো, আমার অনেকে আমাকে মেল করছে, কেউ কেউ ফেসবুকে মেসেজ করছো, কমেন্ট করছো যে কনস্টেবল মানে এই ডাব্লিউপি রিলেটেড কিছু ক্লাসেস করাতে। তো অ্যাজ সাচ নতুন কিছু আমি করাবো না, কারণ অলরেডি একটা কোশ্চেনের সিরিজ আমি তোমাদেরকে করাচ্ছি। সেই কোশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করো, অনেকটা হেল্পফুল হবে। তো সেটাতে আমি চ্যাপ্টার ওয়াইজ অভ্যাস ব্যাচ যেটা তোমাদের করাচ্ছি সিরিজ, দুটো চ্যাপ্টার কমপ্লিট করা হয়েছে, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস। সেই কোশ্চেন গুলোকে ভালো করে দেখো। অ্যাপার্ট ফ্রম একটা যেটা কাজ করতে পারো সেটা হচ্ছে এই ভিডিওগুলো দেখতে পারো। এখানে বিগত বছর ধরে ডাব্লিউবিপির যতগুলো পরীক্ষা, লাইক কনস্টেবল, লেডি কনস্টেবল, তারপরে এসআই, তারপরে কলকাতা পুলিশ, এই সকল যে পরীক্ষাগুলো পুলিশ রিলেটেড হয়েছে তার ম্যাথের থেকে কম্পাইল করে নিয়ে, কোনো পার্টিকুলার ইয়ার ধরে না, পার্টিকুলার পেপার ধরে না, মানে সবগুলোকে মিলিয়ে আমি পরপর কিছু সেটস তোমাদেরকে করাবো। প্রিভিয়াস ইয়ার গুলো করে গেলে পরে কি হবে, অ্যাটলিস্ট ভিডিওটা দেখে গেলে পরে বা ভিডিওগুলো যদি দেখো তাহলে সেম টাইপ অফ কোশ্চেন আসলে তোমাদের হেল্প হবে। তো মোটামুটি 25টা 30টা করে কোশ্চেন পার ভিডিওতে আমাদের থাকবে, ঠিক আছে। এটাও কিছু কিছু ক্লাসেস আসবে, কখনো 25টা, কোনোদিন 50টা কোশ্চেন থাকবে। এইভাবে করে কয়েকটা সেট আমি তোমাদের করাবো, যাতে বিগত বছরগুলোর পরীক্ষার কোশ্চেন গুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। তো আজকে আমাদের যেটা সেট আছে, সেট নাম্বার 1, এভাবে সেট 2, সেট 3 করে আমি পড়াতে থাকবো, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 1 কি করবে, এই ভিডিওটা দেখার পারপাস হচ্ছে এর জন্য আলাদা নোট বা কোনো কিছু প্রিপেয়ার করার দরকার নেই। ভিডিওটা যখন দেখছো চেষ্টা করে একটা জাস্ট খালি একটা পেপার, রাফ পেপার নিয়ে বসো, সেখানটায় কোশ্চেন ভিডিও পজ করে নিজে থেকে সলভ করো, করার পরে নিয়ে অ্যান্সারটা নোট করে নিয়ে তারপর আবার ভিডিওটা দেখে নাও যে হ্যাঁ ঠিক হলো কিনা। এইভাবে করে এগোতে থাকো। 1 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স 25 বছর, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর, তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত বছর ছিল। তো একটা ফ্যামিলি আছে যেখানে 6 জন পার্সন আছে, লোক আছে, তাদের বয়সের গড় হচ্ছে কত, 25। তো গড় যদি 25 হয় তাহলে টোটাল যদি আমাকে বের করতে হয়, টোটাল হয়ে যাবে কি 25-এর সাথে ইন্টু 6 করে দিতে লাগবে 150। এটা হয়ে যাবে টোটাল তাদের বয়সের সমষ্টি। এদের মধ্যে একজন আছে যার সব থেকে ছোট, তার বয়স হচ্ছে 5 বছর। তো তার বয়স যে 5 বছর মানে কি, তার মানে 5 বছর আগেও জন্ম নিয়েছিল। তো বলছে তার জন্মের সময় সদস্যদের গড় বয়স কত ছিল। তো যখন ওই বাচ্চাটা জন্ম নিয়েছিল, তার মানে এখন 5 বছর মানে কি 5 বছর আগে জন্ম নিয়েছিল। তো 5 বছর আগে এই যে 6 জন ছিল, প্রত্যেকেরই, ওই বাচ্চাটা জন্ম নেয়নি, তার 5 বছর বাদ গেল, প্লাস বাকি যে 5 জন আছে তাদেরও 5 বছর করে, মানে মোদ্দা কথা 5 6 30 বছর কমে যাবে। তাহলে তখন 150 থেকে 30 বাদ দিয়ে দিলে যে 120 পাওয়া যাবে, সেটা হবে টোটাল। কিন্তু কত জনের, তখন তো 5 জন ছিল, 6 জন তো ছিল না। তাহলে 5 24-এ 120, তো তখনকার যেটা গড় হয়ে যাবে সেটা 24 হবে, ঠিক আছে। স্থির জলে, বলছে স্থির জলে একটি নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকার কত সময় লাগবে। স্থির জল মানে স্পিড অফ বোট 10 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে, অনুকূল মানে ডাউন স্ট্রিমে, ঠিক আছে, স্রোতের অনুকূলে নৌকাটা 10 ঘন্টায় 150 যায়, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই টাইম ইজ ইকুয়াল টু গতিবেগ, মানে 15 কিমি প্রতি ঘন্টা। এককগুলো আর আমরা লিখবো না। তো আমি এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। আমাকে কি বের করতে বলেছে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব মানে 150 কিমি যেতে ওর কত সময় লাগবে। তাহলে আমি আগে বের করবো স্রোতের প্রতিকূলের গতিবেগটা কত। দেখো স্রোতের অনুকূলের গতিবেগের মধ্যে আমাদের স্রোতের নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ অ্যাড করে পাওয়া যায় স্রোতের অনুকূলের গতিবেগ। অনুকূল মানে যেদিকে নদী বইছে সেদিকে, যেদিকে স্রোতটা বইছে সেদিকে। তা আমি এখানটায় এসডি এর মান জানি 15, এটা জানি 10, তার মানে স্রোতের গতিবেগ হয়ে যাবে 5। আবার স্রোতের প্রতিকূলের গতিবেগ কি হয়, স্রোতের গতিবেগের থেকে মানে নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগ বাদ করে দিতে লাগে। এস মানে স্পিড অফ স্ট্রিম, স্ট্রিম মানে স্রোত। তো এসবি কত, এসবি 15, 15 থেকে 5 বাদ দিয়ে আমি পাচ্ছি 10। তাহলে আমাকে যেটা টাইম বের করতে দিয়েছিল কি, 150 কিমি যেতে স্রোতের প্রতিকূলে, তো প্রতিকূলে 10 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 150 কিমি যেতে 15 ঘন্টা। সরি, এটা এস বি হচ্ছে 10 দেওয়া ছিল, আমি 15 লিখছিলাম। তো এটা 10 থেকে 5 যাবে, এটা 5 পাওয়া যাবে, 5 দিয়ে ভাগ দিলে এটা চলে আসবে 30, 30 কত আসবে, 30 হয়ে যাবে আমাদের উত্তর।
তারপরে বলছে একটা সরল দেওয়া আছে, খুবই ইজি টাইপ অফ সরল, দেখো 1 মাইনাস হাফ এভাবে করে দেওয়া আছে। তোমরা কি করবে, তোমরা লসাগু করে নাও, লসাগু 16 হবে, তাহলে 16 1 16, 2 8 16, 4 4 16, মাইনাস মাইনাস ছিল 8 2 16 আর 16 1 16, তাহলে 16 এখানে প্লাস 16 আর 2 হয়ে গেল 18, 18 থেকে 8 আর 4 12 আর 1 13 বাদ চলে যাবে, তাহলে 13 আর 5 18, 5/16, এক কাজ 5/16 আছে, তো 5/16 কোথায়, এটা হচ্ছে অ্যান্সার। a প্লাস 2b ইজ ইকুয়াল টু 5, a স্কয়ার প্লাস 4b স্কয়ার ইজ ইকুয়াল টু 13, তাহলে ab এর মান কত? ঠিক আছে, তো এটা দুটো বলছে 5। তো দেখো একটা হচ্ছে আমরা নর্মাল মেথডে করি, একটা ভ্যালু পুট করে চেক করতে পারবো। তো প্রথমে নর্মাল ভাবে আমরা বের করি যে এইটাকে লেখা যায় a স্কয়ার প্লাস 2b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 13। এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হয় a প্লাস b, b মানে 2b, ফর্মুলা অনুযায়ী a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। এবার এইটার মান আমাকে দেখো 5 দেওয়া আছে, তাহলে 5 এর স্কয়ার কত হবে 25 মাইনাস 4ab ইজ ইকুয়াল টু 13। তো এখান থেকে 4ab যদি বের করো সেটা 25 মাইনাস 13 অর্থাৎ 12 হবে, তাহলে ab এর মান পাওয়া যাবে 4 3 12 3। ওকে, আরেকটা কি বলছিলাম যে ভ্যালু পুটিং কি, আমি যদি a এর মানকে 1 নিই আর b এর মানকে 2 নিই, তাহলে দেখো 2 2 4 আর 1 5, 2 এর হবে কি, হবে না। এটাকে যদি 2 নিই 3 নিই, এটাকে যদি 3 নিই, সাপোজ আমরা চেক করে করে দেখছি হয় কিনা, এটাকে যদি 3 নিই আর এটাকে 1 নিই, b কে 1 নিই, দেখো 3 আর 1 2 এ 2, 3 আর 2 এ 5 হয়ে গেল। এখানে 3 নিলে 3 এর স্কয়ার হবে 9 আর 1 এর স্কয়ার 1 প্লাস 4, 9 4 এ 13, ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ a এর ভ্যালু হচ্ছে 3 আর b এর ভ্যালু 1, তাহলে দুটোকে গুণ করে দিলে 3 1 কে 3 পাওয়া যাবে, এটাও করতে পারো। এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমলো এবং শেষবারে 10% বেড়ে 9,900 টাকা হলো, বেতন কত ছিল? মনে করো বেতন ছিল a টাকা, এ টাকা বেতনের উপরে প্রথমে 10% বাড়লো মানে 110% হয়ে গেল, তারপরে 20% কমলো মানে 80 তে গিয়ে দাঁড়ালো। যারা আমার ওই পার্সেন্টেজের 500টা কোশ্চেন দেখে যাবে, এগুলোতে কিচ্ছু প্রবলেম হবে না, ঠিক আছে, দেখে নিও তোমরা যারা দেখেছো। এবং শেষবারে 10% বাড়লো মানে আবার 110% হয়ে গেল। ও সরি, এই দুটোই কমা ছিল, তাহলে দুটোই কমা, তাহলে এটা 90 হবে। 10% কমেছিল, 20% কমেছিল, লাস্টে বেড়েছে, বেড়ে হয়ে গেছে 9900, এটাই। তো আমি এখান থেকে কাটাকাটি করতে পারি, দেখো একটা দুটো তিনটে জিরো, এখানে দুটো জিরো আর এখানকার একটা জিরো আমি কাটা দিয়ে দিলাম, আর কাটছি না। 11 9 99, 99 1 কে 99, 800 হয়ে গেল। এটাকে আমি 2 4 8 কাটছি, এটাকে 2 5 10 আর 4 25 100 কাটলাম, তাহলে 25 5 হলো 125 আর পিছনে লেজুর চলে আসলো দুটো, 12,500 হয়ে যাচ্ছে উত্তর। সরলতম মান বা সিম্পলিফিকেশন করতে হবে, সরলতম মান নির্ণয় করতে হবে। এইটা কিভাবে এটা সরল করবে, খুবই ইজি জিনিস। দেখো নিচে a মাইনাস বি আছে, a মাইনাস বি আছে, b মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস সি, তিনটে লসাগু করে দাও, লসাগুটা হবে a মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। a মাইনাস বি আর সি মাইনাস এ দিয়ে ভাগ দাও, এটাকে মানে ভাগ দেওয়া অ্যাকচুয়ালি কনসেপ্ট, বাট আমরা ভাববো এইভাবে, a মাইনাস বি আছে, সি মাইনাস এ আছে, নাই কোনটা b মাইনাস সি, ওটা দিয়ে এটাকে গুণ হয়ে যাবে। মধ্যে কথা এই পার্টটা দিয়ে, নিচের এই পার্টটা দিয়ে এটাকে ভাগ দিলে যেটা বাকি থাকে সেটা দিয়ে আমাকে উপরটা গুণ করে লিখতে হয়, এটাই লসাগু করার নিয়ম। তো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি হবে, এখানে হয়ে যাবে দেখো সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এই লাইনটাও করার দরকার, এটা দেখে দেখে উত্তর করতে পারবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ উপরে দেখো হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে যা আছে থাকুক ভাই, দেখো তুমি উপরে বি স্কোয়ার কাটা, এ স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, অর্থাৎ উপরে জিরো আসলো আর নিচে কোনো একটা ভ্যালু, তার মানে জিরো চলে আসবে এটার মান, ঠিক আছে। তো পরীক্ষাতেও এটা জিরো আসবে। আরেকটা জিনিস কি করতে পারো, তোমরা ভ্যালু পুট করতে পারো এবিসি এর মান, কিন্তু সেক্ষেত্রে ধ্যান রাখতে হবে ইনফিনিটি যেন না চলে আসে, মানে আনডিফাইন্ড না চলে আসে, অসংজ্ঞাত না হয়ে যায়। ইনফিনিটি বলবো না, অসংজ্ঞাত না হয়ে আনডিফাইন্ড, মানে নিচে জিরো আসা চলবে না। অনেকে এবিসি কে 1 1 নিয়ে নিতে পারো, তাহলে জিরো চলে আসবে, সেটা না করে তুমি এবিসি কে 1 2 3 ধরতে পারো। তুমি ভাবতে পারো এ কে 1, বি কে 2 আর সি কে 3 ধরে এখানে পুট করতে পারো, বাট আমি বলবো সেটাতে করতে গেলে যেটুকু টাইম লাগবে তোমাকে ক্যালকুলেট করতে হবে, এগুলোকে 2 3 যোগ বিয়োগ করতে হবে। তারতে যদি প্র্যাকটিস থাকে এই কোশ্চেনটা এরকমই আসে, তুমি জাস্ট চোখে চোখে দেখবে আচ্ছা এটা আছে, তাহলে এখানে বি মাইনাস সি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস কাটাকাটি চলে যাবে জিরো। এটা তখনই বলতে পারবে যখন তোমার প্র্যাকটিস ভালো থাকবে। এবিসি একটা ব্যবসাতে এই অনুপাতে মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসা শেষে 11,700 টাকা লাভ করলে কে কত টাকা পাবে?
তো রেশিওটা দেখো, রেশিওটাকে আমি জেনারেলাইজ করি, মানে কি বলবো, রেশনালাইজ করি, মানে এরকম ভগ্নাংশতে রাখবো না আমি। তাহলে 4 আর 3 12, 12 দিয়ে আমি উপর নিচে গুণ করে দিই প্রত্যেকটাকে, 12/4, 12/3 আর হচ্ছে 12/2। তাহলে এটা হয়ে যাবে 3:4:6, এই রেশিও। টোটাল কত কি বলছে, ব্যবসার শেষে এত টাকা লাভ করে, তাহলে বি কত পাবে? তো 6 আর 4 10 3 13 ইউনিট টোটাল। তো যে অনুপাতে মূলধন দিয়েছে সেই অনুপাতেই লাভ, প্রফিটটাও নেবে। তাহলে 13 ইউনিট মানে যদি আমি টোটালটাকে ধরি 11,700 টাকা, তাহলে বি এর ভাগে আসবে 4 ইউনিট। 13 9 117, 9 4 3600, তো 3,600 টাকা কার ভাগে? বি এর ভাগে আসবে, তাই না? নেক্সট দেখো বলছে যে এইটা 8.73, 8.73 কিছু না, এই ধরনের কোশ্চেন দেখো, এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে উপরে তুমি এ কিউব প্লাস বি কিউব, আর নিচে তুমি পেয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাই হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের, আর নিচেও ছিল আমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো কাটা এ প্লাস বি পাওয়া যাবে, অর্থাৎ 8.73 আর তার সাথে 4.27, কত আসলো? 13। দেখো 7 3 10 আর 1, 4 2 6 আর 7 2 9 আর 10 আর 1, 8 4 12 আর 13, তো 13 চলে আসলো টোটাল অ্যান্সার। 10টি গরু অথবা 7টা মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটা জমি চাষ করতে পারে। মানে হয় 10টা গরু মানে কাউ, মহিষ মানে আর কি কি বলে, অক্স বলে তাই, অথবা অক্স মানে তো ষাঁড়, ঠিক না? যাই হোক, আমি ওই লিখে দেবো, এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা লিখে দিতে পারো কমেন্টে। ঠিক আছে, তো 10টা গরু কি করছে, যদি 8 ঘন্টা করে প্রত্যেক দিন কাজ করে, তাহলে 60 দিনে একটা কাজ করতে পারবে। এবং সেম কাজটাই বলছে যদি 7টা মহিষ থাকে, আমি মহিষকে এম লিখে নিলাম, 7টা মহিষ যদি থাকে প্রত্যেকদিন 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 60 দিনেই কাজ করতে পারবে। তো এইটাই হচ্ছে আমার টোটাল কাজ। এখান থেকে এই পার্ট দুটো তো কাটাই যাচ্ছে, দেখতে পাচ্ছ, অর্থাৎ C/M যদি আমি করি তাহলে 7/10 পাবো। এটা হলো একটা গরু আর একটা মহিষের একদিনে কতটা করে কাজ করতে পারে সেই ইউনিটটা বেরোলো, 7:10। তো আমাকে আর টোটাল কাজ তাহলে কত হয়ে যাবে, এই দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় পুট করো, সেটাই টোটাল কাজ। এখানে পুট করে দিই 7 এর সি এর মান, এম এর মান পুট করি 10, তাহলে 7 10 70 ইন্টু 8 ইন্টু 60, এটাই টোটাল কাজ। এবার বলছে এই টোটাল কাজটা 25টা গরু ও 14 জন মহিষ প্রত্যেকদিন 12 ঘন্টা করে, আর তার 9 গুণ কাজ, মানে এই কাজটা না, এরও 9 গুণ কাজ করতে হবে কাদেরকে? 25টা গরু এবং 14টা মহিষ মিলে কতদিনে? ডেইলি 12 ঘন্টা করে যদি করে, তাহলে এই এতটা কাজ করতে কতদিন লাগবে? তো ডেইলিকার কাজটা বের হয়ে যাবে, সেটা দিয়ে আমি এটাকে ভাগ দিলে আমার টাইমটাও বেরোবে। এখানে ক্যালকুলেট করো, সি এর মান কত? 7, 25 সাথে 175 আর 14 10 140, তাই না? ইন্টু 12, তো এখানে আমি ইন্টু 12টা লিখে নিই, আর এই দুটোকে যোগ করে দাও, কত হবে? 5 7 4 7 4 11, 1 হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 3, 315 হচ্ছে, ঠিক না? তো 9 দিয়ে কাটো, দেখো 9 3 27 আর 9 5 45, কাটা চলে গেল। 35 2 70 কাটা গেল, 2 6 12, 6 10 60, তো 10 8 80, 80 টোটাল এটার উত্তর চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখা যাক। এ একটা কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়, বাকি কাজ বি 22.5 দিনে কমপ্লিট করে। এ আর বি একত্রে কাজ করলে কত দিনে কাজটা শেষ হতো? তো এ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হয়েছে, হওয়ার পরে এ চলে গেছে, তার মানে এর 15 দিনের কাজ বাকি আছে। সেই এর 15 দিনের কাজটা বি 22 দুনে 44 আর 45/2 দিনে করে দিল। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এ আর বি এর রেশিও মানে এদের একদিনকার কাজের রেশিও বা দক্ষতা বা এফিসিয়েন্সি রেশিও 3/2 পেয়ে গেলে তোমরা, 3/2। এ একদিনে 3 ইউনিট, বি একদিনে 2 ইউনিট করতে পারে। টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে এর 20 দিনের কাজ, অর্থাৎ 20 দিনে 60 ইউনিট টোটাল কাজ। এবার এই 60 ইউনিট কাজ একত্রে যদি করতো, একত্রে একদিনে কত করে? 5 ইউনিট করে। 60 ইউনিট কত দিনে করবে? 12 দিনে কমপ্লিট করে দিত। বৃহত্তম ভগ্নাংশ কত? তো এই ধরনের করার 4টা মেথড আমি তোমাদেরকে এর আগে অনেকবার শিখিয়েছি, কোনাকুনি, গুণ করো, পয়েন্টে, পার্সেন্টেজে, আরো অনেক ব্যাপার আছে। তো এখানে 63 7 70 80, 63 17 17 17, ঠিক আছে? তো মেইনলি অনেকগুলো প্রসেস আছে, আমরা এক কাজ করব। দেখো, দুটো কোনো যদি ভগ্নাংশের লব আর হরের ডিফারেন্স যদি সেম হয় না দুটো ভগ্নাংশের, তার মধ্যে
যেটা উপরেরটা বড় সেটাই বড় হবে, ঠিক আছে? যে দুটোর যদি ভগ্নাংশের ডিফারেন্স হয়, যেমন এখানে আছে 7/8 আর এখানে আছে 13/16, কিন্তু সমান নেই। চাইলে তুমি সমান করতে পারো, এখানে ডিফারেন্স 3 আছে তো এটাকে 3 বানাও, তাহলে কি করবে? 21 করে নাও, 3 দিয়ে গুণ করে নাও, 3 7 21, 3 8 24। তো ইন দ্যাট কেস এটাও 3 এর ডিফারেন্স, এটাও 3 এর ডিফারেন্স, কিন্তু এর উপরেরটা বড় তো এটা বড় হবে। এইভাবে করে আমরা করতে পারি, বাট আমি তোমাদের ওটা ঝামেলা যাচ্ছি না, একটা প্রসেসেই রাখি। কি করো, প্রথমে এই দুটোকে কম্পেয়ার করো। কিরকম করবে? এর নিচেরটা দিয়ে উপরটাকে গুণ করো, 16 7 112 আর 13 8 104। কোনটা বড় আসলো? এটা বড় আসলো, তাহলে এটা বড় হয়ে গেল, এটা ছোট হয়ে গেল। তো যেটা ছোট সেটাকে আমি কাটাই দেবো, কারণ আমাকে বৃহত্তম ভগ্নাংশটা দরকার। তারপরে এটার সাথে এটাকে ক্যালকুলেট করো, 4 7 28 280, 8 1 8 আর 8 3 24 248। তো আমার কোনটা বড় আসলো? আবার এদিকেরটাই বড় আসলো, তার মানে এটাও ছোট, ঠিক আছে। আবার এই দুটো ক্যালকুলেট করি আমরা, তো দেখো বেসিক্যালি 8 7 56 মানে 560 হবে, আর 8 3 24, 4 হাতে থাকলো 2, 848 আর 2 50, 504। তো আলটিমেটলি 7/8 এটাই সব দিকে কিন্তু বড় আসছে এখান থেকে। নেক্সট দেখা যাক, আচ্ছা আরেকটা প্রসেস আছে এটাকে করার, খুবই আরো ইজি, কারণ এই পার্টিকুলার এটার ক্ষেত্রে কাজ দেবে। সবগুলোর ভগ্ন লসাগু মানে হরগুলোকে সমান করে দাও। দেখো 80 ভগ্নাং লসাগু যেতে পারে, 80 কে সব দিয়ে ভাগ যায়, তাহলে 80 করতে গেলে এটাকে 80 বানাতে গেলে 70/80 লিখতে পারি, উপর নিচে 10 দিয়ে গুণ করে। এটাকে 65/80 করা যাবে, এটাকে 62/80 করা যাবে, আর এটাকে 63/80। তাহলে আরো ইজি হয়ে গেল, কেন? নিচের হরগুলো সবার সমান, তো যার লব বড় সে সব থেকে বড় হবে, তো এগুলোর মধ্যে লব কার বড়? এটার বড়, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চেকও করে নিলাম। 5 বছর পূর্বে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 6:7। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:9। এর বর্তমান বয়স কত? তো এইটা দেওয়া আছে 5 বছর আগেকার, আর এটা 5 বছর পরে। তো এই যে 2 এর গ্যাপ তোমরা দেখতে পাচ্ছ, সেটা তার মানে কত? অ্যাকচুয়ালি 10 বছরের, কারণ এখান থেকে প্রেজেন্ট থেকে 5 বছর আগে আর 5 বছর পরে। তাহলে এই 2 ইউনিট মিনস অ্যাকচুয়ালিতে 10 ইয়ার্স, তার মানে 1 ইউনিট মানে অ্যাকচুয়ালিতে 5 ইয়ার্স। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা বের করো, 5 6 30 আর 5 7 35। এইটা হচ্ছে ওদের আজ থেকে 5 বছর আগেকার বয়স। তাহলে এর বর্তমান বয়স কি হবে? আরো 5 বেশি হবে, তাহলে 35 হয়ে যাবে এর বর্তমান বয়স। এটা ইজ ইকুয়াল টু, এটা দেওয়া হলে পি এর মান কত? জাস্ট এটাকে আমি লিখতে পারি 2a হোল কিউব, আর এটাকে লেখা যাবে পিবি হোল কিউব, তাই তো? তো এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু কি হয়? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হয়ে যাবে 4a স্কোয়ার, মানে 2 এর হোল স্কোয়ার করলে, প্লাস এ বি। এ বি মানে 2a পিবি, আর প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে এখানে হয়ে যাবে পি স্কোয়ার বি স্কোয়ার। তো এটার সাথে এটাকে তুলনা করো, দেখো 2a মাইনাস পিবি, তাহলে পি এর জায়গায় কত আছে? 3 আছে, তো 3, এখান থেকে অ্যান্সার চলে আসলো, আর চেক করার দরকার নেই। এ এবং বি এর গড় আয় 3300 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা, এ ও সি এর গড় আয় 2700 টাকা। তিনজনের গড় আয় কত? মোদ্দা কথা এ প্লাস বি, গড় মানে কি? এ প্লাস বি বাই 2, সেটা দেওয়া আছে তোমাকে 3300। তাহলে 2 দিয়ে যদি এদিকে গুণ করে দেওয়া যায়, তাহলে কি হয়ে যাবে সেটা বলো দেখি? 6600। বি প্লাস সি একই রকম ভাবে 3000 ইন্টু 2 এ 6000, আর সি প্লাস এ বা এ প্লাস সি 27 দুনা 5400 টাকা। তিনটেকে যদি যোগ করো তুমি পাবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এদিকে আমি পেয়ে যাবো 6 6 12 5 17, 17 এক 18,000 টাকা, তাই না? তার মানে আমি এ প্লাস বি প্লাস সি এর মান পেয়ে গেলাম 9000 টাকা। এবার তিনজনের গড় বের করতে গেলে একে দুই সাইডে 3 দিয়ে ভাগ করে দিই, আমি 3000 পেয়ে যাবো তিনজনের গড় আয়। দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে একই সময় যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি প্রতি ঘন্টা ও 6 কিমি প্রতি ঘন্টা হলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিমি হবে? 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব, ঠিক আছে। 50 কিমি দূরত্ব দুটি স্থান থেকে পরস্পরের দিকে আসছে, এইভাবে আসছে মানে বেসিক্যালি বিপরীতে যাচ্ছে, বেসিক্যালি বিপরীতে, ঠিক? হয় এরকম যাওয়া বিপরীত হয়, এভাবে আসা বিপরীত অভিমুখ হয়। সেক্ষেত্রে কি হয় বলতো? স্পিড গুলো যোগ হয়ে যায়। তো আমি যে দূরত্ব বের করবো, বা তুমি দেখো কি বলছে, 3 ঘন্টা নর্মালি ভাবো, 3 ঘন্টায় এ 5 কিমি যায় 1 ঘন্টায়, 3 ঘন্টায় যাবে 15 কিমি। এ 6 কিমি যায় 1 ঘন্টায়, 3 ঘন্টা 18 কিমি। তো 18 আর 15 কত হয়ে গেল? 18 2 30, 33 43, তাহলে মাঝখানে 7 কিলোমিটারের গ্যাপ থাকবে ওদের মাঝখানে। এইবার গল্প হচ্ছে, ওকে, 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব, সরি ভুল করলাম, 33 হবে। এই দুটোকে যোগ করলে 33, তাহলে 17 হবে। 33 7 40 50, তো 17 হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা তারপরে কোশ্চেন দেখো,
একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটোর গুণফল 12 দেওয়া আছে। সংখ্যাটার সাথে 36 যোগ করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে, সংখ্যাটা কত? বেসিক্সটা বুঝে নিই, তারপরে আমরা শর্টকাট ট্রিক দেখবো। তো একটা অঙ্ক তৈরি হয় কিভাবে? 20 21, 10 দুনা 20 আর 10 2 20 প্লাস 1 21, এইভাবে করি। তার মানে আমি যদি দশকের ঘরের অঙ্কটাকে এক্স বলি আর এককের ঘরের অঙ্ককে ওয়াই বলি, তাহলে সংখ্যাটা হবে 10x প্লাস ওয়াই, এককে ওয়াই, বা বেসিক্যালি 10x প্লাস ওয়াই। এইভাবে মানে এটা যদি 2 হয়, এটা 1 হয়, তাহলে 2 10 20 আর 1 21, এটা হবে সংখ্যাটা। তো বলছে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটোর গুণফল আবার দেওয়া আছে, মানে x ইন্টু ওয়াই, এটা দেওয়া আছে 12। আর বলছে সংখ্যাটার সাথে, এটা সংখ্যা, তো সংখ্যাটার সাথে যদি আমি 36 অ্যাড করি, অঙ্কগুলো বদলে যাবে, ওয়াই এর জায়গায় এক্স আর এক্স এর জায়গায় ওয়াই চলে আসবে, তাহলে সংখ্যাটা সেক্ষেত্রে কি হয়ে যাবে? 10y প্লাস এক্স এর সাথে বরাবর হয়ে যাবে এটা। ঠিক আছে, তো এখান থেকে দেখো 10x থেকে x চলে গেলে 9x পাওয়া যায়, আর বেসিক্যালি এই পারে নিয়ে যাই ওটাকে, তাহলে আমি এদিকে দেখো 10y থেকে y চলে গেলে 9y আর মাইনাস 9x ইজ ইকুয়াল টু 36 পাবো, অর্থাৎ y মাইনাস x এর ভ্যালু আমি 4 পাবো। অর্থাৎ আমি পেলাম x ইন্টু y এর মান 12 আর আমি পেলাম y মাইনাস x ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, তো দেখো বেসিক্যালি তুমি যদি y কে 6 নাও আর x কে 2 ধরো, তাহলে 2 6 12 হয়, আর এরা 6 মাইনাস 2 4 মিলে যাচ্ছে, না হলে পরে তোমাকে এটাকে সলভ করে বের করতে হতো। আমরা এইভাবেই করে নিলাম, 6 আর 2, y এর মান 6 আর x এর মান 2, তাহলে x এর মান 2 আর y এর মান হচ্ছে 6, তাহলে সংখ্যাটা কত বলো তো? 26। অ্যাকচুয়াল সংখ্যাটা কিন্তু 26। এবার হচ্ছে কোশ্চেন, পরীক্ষায় কি এই অ্যাপ্রোচে করবো? একদমই না, আমরা অপশন দিয়ে মেলাবো। প্রথমে বলা হচ্ছে সংখ্যার অঙ্ক দুটোর গুণফল 12, তো দেখবো কোন দুটো গুণ করলে 12 পাওয়া যায়। 2 6 12, 2 6 12, সবগুলোতেই 12 আসছে, এটা কাজে লাগলো না। সংখ্যাটার সাথে 36 যোগ করতে বলেছে, আমি সংখ্যার সাথে 36 যোগ করব প্রতিটার সাথে, দেখবো কোনটাতে সংখ্যাটা উল্টে যায়। যেমন ধরো 6 2 8, উল্টালো কি? উল্টালো না, বাট এখানে যদি করো তাহলে 6 6 12 দিয়ে থাকলে 1 62, দেখো 26 ছিল 62 উল্টে গেল, তাহলে অ্যান্সার চলে আসবে। পি কিউ এবং আর একটা ব্যবসা শুরু করে, পি এবং কিউ এত টাকা ব্যবসায় বিনিয়োগ করে, বছরের শেষে 1105 টাকা লাভ হলে পি 320 টাকা পায়, আর কত টাকা বিনিয়োগ করেছিল? তো দেখো যে অনুপাতে ইনভেস্ট করে সেই অনুপাতেই না নেবে। এক সেকেন্ড দাঁড়াও, তিনজন ছিল, আচ্ছা, পি কিউ আর আর। তো পি দিয়েছিল 2560 টাকা, কিউ দিয়েছিল 2000 টাকা, আর সাপোজ করো এক্স টাকা দিয়েছে, তো যে রেশিওতে ইনভেস্ট করেছে সেই রেশিওতেই টাকা পাবে পি কিউ আর। তো তার মধ্যে বলছে 1105 টাকা লাভ, তার মধ্যে পি তো 320 টাকা পেয়েই যাচ্ছে, কিউ এবং আর মিলে, কিউ এবং আর এরা দুজনে মিলে টোটালিতে কত পাবে বলো তো? 1105 টাকা, ঠিক না? তো আমি এক কাজ করি, আমি যদি এখান থেকে সাপোজ পি এবং আর এর রেশিও নিই শুধুমাত্র 2560 বাই এক্স, তাহলে এখানেও আমি পাবো 320 বাই আর, আর এর যেটা আর মানে হচ্ছে আর এর মানে কি বলবো, প্রফিটটা। তো এখান থেকে দেখো 0 0 কাটলো, ঠিক আছে, সরি আমি একটু ভুল করছি, এই দুটোকে নেবো না আমরা, আমি এই দুটোকে নেবো না, আমি কোনটাকে নেবো বলো তো? এই দুটোকে নেবো আর এই দুটোকে নেবো, মানে 2560 ডিভাইডেড বাই 2000 ইকুয়াল টু পি মানে 320 ডিভাইডেড বাই কিউ। তো দেখো এখানে একটা জিরো কাটতে পারে, 32 দিয়ে তো কাটার কথা, 32 কততে কাটবে বলো তো দেখি? 8-এ না, 8 দুনা 16, 8-এ কাটবে, 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 8 দুনা 16, 8 5 40, 250, মানে কিউ এর ভ্যালু চলে আসলো 250। এবার কিউ যদি 250 টাকা হয়ে যায়, 1105 এর মধ্যে থেকে 300 দুনা 500, 570 টাকা বাদ করে দিলে, ওকে, 535 টাকা পড়ে থাকবে, 535 টাকা পড়ে থাকবে, হলো? এটা পেয়ে গেলাম, কিন্তু আমার তো ওটা চাইনি, আমার চেয়েছে আর এর মান। তুমি এক কাজ করো, এবার এখানটায় নাও তুমি কিউ এর ভ্যালুটা আর ডিভাইডেড বাই এটাকে রেশিও নাও, কারণ আমরা ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু প্রফিট করছি, আর এদিকে তুমি করে দাও 250 বাই 535, তাহলে তুমি এক্স এর মান পেয়ে যাবে। দেখো 250 দিয়ে করলে তো কত হয়? 250 4-এ 1000 হয়, তাহলে 8-এ হয়ে যাবে এটা, ঠিক না? তাহলে এক্স এর মান কি হবে? 8 5 40, শূন্য হাতে থাকলো 4, 8 3 24 আর 28 2, 8 5 40 আর 2 42, 4280 টাকা। ক্ষুদ্রতম মান কোনটা নিচের মধ্যে? সব থেকে ছোট, তো 0.5 এর হোল স্কয়ার করলে 0.25 হবে, এটা হচ্ছে কত? বেসিক্যালি 0.49, তার মাথায় বর্গমূল মানে হাফ, আর 0.49 না মানে 0.7 এর হোল স্কয়ার বেসিক্যালি, তাহলে দুই দিয়ে কাটা গেলে এটা পাবো আমি 0.7 পাবো,
আর এখানে দেখো 0.2 আসবে এখান থেকে ক্যালকুলেট করলে পরে, কারণ 8 মানে 2 এর কিউব, 3 ঘর পর দশমিক, পাওয়ারে ঘনমূল, তো এটা 0.2 আর এটা 0.23, 2 মানে 20। তো আমাকে ক্ষুদ্রতম কোনটা, 70 তো একদমই না, তাহলে সব থেকে ছোট হচ্ছে 0.20, অর্থাৎ এই আইটেমটা হচ্ছে সব থেকে ছোট। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। এবার দেখো কিভাবে বের করি। যখন এই ঘটনাটা ঘটবে, কি ঘটবে, পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান, তখন তাদের বয়সের সমষ্টি। আর এখন আমাকে বলা হচ্ছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, ফাদার আর সান, তাই না? তো মনে করে নাও আমাকে লাস্টে কি বর্তমান বয়স কত কত, আমি একটা এক্স দিয়ে করাই, তারপর অপশন টেস্ট দিয়ে আমরা করে নেবো। নর্মালি যদি ধরে নাও যে ফাদারের বর্তমান বয়স এক্স, তাহলে সনের হবে 50 মাইনাস এক্স। তো বলছে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, পিতার বর্তমান বয়স কত, এক্স, তাহলে তখন পুত্রের বয়স হচ্ছে এক্স, যখনকার কথা বলা হচ্ছে যে ফাদারের বর্তমান বয়সের সমান হবে, তখন দুজনের বয়সের সমষ্টি 150। ঠিক ঠিক আছে, কত, 150। তো তখন ফাদারের কিভাবে বের করবো, 110 থেকে বাদ দিয়ে দেবো এটা বাকিটা। এবার একটা আমাকে জিনিস বলো, যে দুজনের বয়সের পার্থক্য তো কোনোদিন চেঞ্জ হয় না, এটা আমরা জানি। তাহলে আমি এখান থেকে ফাদারের থেকে সানের বয়স যদি বাদ দিই, সেইটা ইজ ইকুয়াল টু, এইখানে যদি আমি ফাদারের বয়স থেকে সানের বয়স বাদ দিই, সেটা ইকুয়াল হওয়া চাই। তাহলে এক্স মাইনাস 50 প্লাস এক্স পাচ্ছি, এখানে 110 মাইনাস 2x পাচ্ছি। দেখো এক্স আর এক্স, 2x আর 2x টোটাল 4x হবে, আর এদিকে 160 হয়ে যাবে, এক্স এর মান আমি পাবো 40। তো আমাকে কি বের করতে বলেছিল, তাদের বর্তমান বয়সগুলো কত কত করে। তো বর্তমান বয়সগুলো হচ্ছে ফাদারের 40 আর পুত্রের হচ্ছে 10, 40 আর 10 50। এবার অপশন টেস্ট কিভাবে, আমাদের দুজনের বর্তমান বয়সের সমষ্টি 50 আসা চাই, যেটা সবগুলোতেই কাজ দিচ্ছে। এবার বলছে যখন তাদের বয়সের সমষ্টি সমান হবে, তো তুমি সেটাকেই মানে ব্যাক ক্যালকুলেশন এখান থেকে ট্রাই করে করে করতে পারো। যে এখন ধরে নাও পিতার বয়স যদি আমি 40 সাপোজ ধরি, তাহলে যখন এর 40 হবে, মানে পুত্রের 40 হবে, তখন বলছে কি হবে, ওর হতে হবে ওইটা। তো এইভাবে করে ব্যাক ক্যালকুলেশন করে আমরা ট্রাই করতে পারি, বাট দরকার নেই, নর্মাল ভাবে এইভাবে করে করো, নাহলে কি হবে পরীক্ষাতে গিয়ে গন্ডগোল হতে পারে। তো এই ধরনের কোশ্চেনে দেখলাম, দেখো এক দুটো কোশ্চেন আমার যদি একটু টাইম লাগে, মিনিট খানেক, কোনো যায় আসে না, বাকিগুলো আমাদের টাইম বাঁচবে। একটা বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত এত, কোন প্রকার মুদ্রা কটা করে আছে। তো মূল্য মানে ভ্যালু, মূল্য মানে হচ্ছে ভ্যালুস, টোটাল ভ্যালু, ঠিক আছে। তো দেখো 1 টাকা 50 পয়সা মানে 1.5 টাকা। তো আমি ধরে নিচ্ছি যে এই যে মূল্যের ভ্যালুটা, মনে করো টোটাল 3 টাকাই আছে, 1 টাকা 1 টাকা গুলো মিলিয়ে, সরি 1 টাকা 50 পয়সা, 1 টাকা গুলো মিলে যতগুলো কয়েন থাকুক না কেন, টোটাল 3 টাকা আছে ধরে নিচ্ছি। টোটাল যদি ভ্যালু 3 টাকা হয় এবং প্রত্যেকটা কয়েনের ভ্যালু 1 টাকা হয়, তাহলে কয়েন কটা থাকা উচিত, 3টা। টোটাল ভ্যালু যদি 5 টাকা হয় এবং এই 5 টাকা 50 পয়সার কয়েন মিলে, মানে হাফ টাকার কয়েন মিলে হয়, তাহলে টোটাল কয়েন হওয়া চাই 10টা, অর্থাৎ টোটাল 13টা কয়েন হওয়া চাই, কিন্তু ওরা বলছে 52, তাহলে 13 মানেই হচ্ছে বেসিক্যালি 52। তাহলে একের ভ্যালু হচ্ছে 4। একের ভ্যালু যদি 4 হয়ে যায়, তাহলে আমাকে কি বের করতে বলেছে, কোনটা কতগুলো আছে। তাহলে এটা আছে 12 পিস আর এটা আছে 40 পিস, তাহলে 12 আর 40। 6351 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এর সাথে অ্যাড করে দিয়ে তুমি চেক করতেই পারো, দেখো কোনটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না হচ্ছে। আদারওয়াইজ তুমি এটার বর্গমূল ট্রাই করতে পারো, যে এর বর্গমূলটা কত। দেখো কিভাবে করে 2 ঘর 2 ঘর নিতে হয়, 7 7 49, 8 8 64, বেশি হয়ে যাচ্ছে, 7 7 49, তো 9 এর পরে 4 13, 4 একে 5 4 একে 6, এটা নেমে আসবে। এবার এখানে কি হবে, এর ডবল বসাবো 14। এবার এখানে যেটা বসাবো এখানে তাই বসাতে লাগবে। তো আমি যদি এখানে 9, দেখো 1410, 1410 এ 140 ইন্টু শূন্য তো বসাবো না, 140 শূন্যতে 9 যদি বসাই, 140 10-এ কত হয়ে যায়, 1400 হয়। তো আমি 9 করছি, তাহলে 9 যদি করা যায়, তাহলে 9 9 এর কাছে 8, 14 9 126, 4 30, 134, 110। দেখো 110 এখানে থাকছে, অর্থাৎ 79 এর থেকে স্কোয়ারের থেকে একটু বেশি, তার মানে কি এরপর 80 এর স্কোয়ার হওয়ার কথা।
6400 হলে হবে। 79 এর হোল স্কোয়ারের থেকে জাস্ট একটু বেশি, 110 বেশি। তো 640 মানে সরি 6400, তাহলে 80 এর সাথে কত যোগ করলে 80 হয়ে যাবে? 51 আর 9 60 আর 20 80, 29 যদি একসাথে যোগ করে দেওয়া যায়, সরি 29 না, 29 যোগ করলে তো এক সেকেন্ড দাঁড়াও, সরি 29 কেন বলছি, আমার টোটাল 64, 6400 আসা চাই। তাহলে এখানটার সাথে কত যোগ করতে হবে? এখানে 51 আছে, 49 চাই আমার আরো। 6351 তার সাথে 49, তাই না? তাহলে হবে আমার 6400, 49 হবে এটার উত্তর। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে? প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। ভাগশেষটাকে সরিয়েই দিই না, যেটা ভাগশেষ থাকছে ওটাকে আমি বাদ করে দিলাম, তাহলে যে সংখ্যাগুলো পড়ে থাকলো সেটাকে ভাগ মিলে যাওয়া উচিত। সর্ববৃহত্তম সংখ্যা দ্বারা মানে এদের গসাগু বের করতে হবে আমাকে। তো 3 100-তে 300, 3 6 18, 2 গেল 3 8 24, 4 25-এ 100, 4 17-তে 68, 4 × 3 12 হয়ে যাবে অ্যান্সার। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল। অংশ দুটা কত কত? ঠিক আছে, দেখো টোটাল সুদ পাওয়া গেছে এটা। তো অংশ দুটো মনে করে নাও, দেখো আমি দু রকম মেথডে করাই। মনে করো একটা অংশ x টাকা এবং আরেকটা অংশ 1550 মাইনাস x টাকা। x টাকার উপরে 5% করে 3 বছর মানে সুদ হবে 15%, আর 1550 মাইনাস x টাকার উপরে 8% করে 3 বছর মানে হবে 24%। এই টোটালটা দাঁড়াচ্ছে 300 টাকা। পার্সেন্টেজ তুললে নিচে 100 আসবে, ওইটাকে না আমি এদিকে গুণ করে দিলাম, রাখলে ঝামেলা নিলাম না। এটা হয়ে গেল 15x 0, 24 পাচ্ছে 120, হাতে থাকলো 12, 24 পাচ্ছে 120, 132, 132-এর 2 হাতে থাকলো 13, 24 24, 3 27 37, আর মাইনাস 24x ইকুয়াল টু 30,000। এবার 24টা উপরে নিয়ে যাও প্লাস, আর তার থেকে 15 বাদ দিলে 9x হবে। আর এটা যদি এর থেকে বাদ দেওয়া যায় তাহলে 7200, অর্থাৎ x এর মান আমি কত পেলাম বলো দেখি? 1800 টাকা। তো আমাকে বলছে দুটো অংশ কত, তাহলে একটা অংশ 1800 টাকা আর একটা হয়ে যাবে তার থেকে এক সেকেন্ড, সরি তাড়াহুড়োতে ভুল করেছি, 800 টাকা, 9 8 72। তো একটা হচ্ছে আমার 800 টাকা আর এটা হবে 750, 8 7 15, তাহলে 800 টাকা আর হচ্ছে 750 টাকা, এই দুটো হয়ে গেল পার্ট। আচ্ছা, কোশ্চেন করবে স্যার আর কি রকম ভাবে কোন রকম ভাবে করা যায় কিনা? তো দেখো বেসিক্যালি তুমি যদি ওভারঅল সুদের কথা বলো, 1550 টাকার উপরে 300 টাকা টোটাল সুদ পাওয়া গেছে, সেটা কত পার্সেন্ট? 0 0 কাটতে পারি, 5 3 15, এটা কত ছিল? 1500, 5 1 5 3 15, 5 1 5, 5 6 30, মানে 600/31। তো এটা একটু বড়ই হয়ে যাবে আই থিঙ্ক। আচ্ছা, এক কাজ করি, এক বছরেরটা নিয়ে কাজ করি। দেখো 1 বছরে 3 বছরের সুদ 300 টাকা হলে 1 বছরের সুদ 100 টাকা, আমি 1 বছর হিসাবে ক্যালকুলেট করছি। 1550 টাকার উপর 1 বছরের সুদ মানে কত পার্সেন্ট? ওই একই রকমই আসবে, মানে 200/31%। তো আমি এখানে লিখলাম 200/31, আর প্রথমটাতে সুদ 5%, পরেরটায় 8। আমি অ্যালিগেশন রুল অ্যাপ্লাই করছি। তো এখানে যদি বিয়োগ করো দেখো 155 হবে, 5 1 5, 5 3 15, বিয়োগ করলে কত আসবে? 45/31। এটা হবে 8 1 8 আর 8 3 24, 248, তার মানে বাদ দিলে আসবে 48/31। রেশিও করলে এই দুটো কাটা, 3 8 16-তে 48, 3 15-তে 45। এই যে রেশিও, সেই রেশিওতে টাকাগুলোকে দেওয়া হয়েছিল। টোটাল কত হচ্ছে দেখো, টোটাল হচ্ছে 31। 31 মানে হবে যদি 1550 টাকা, তাহলে 1 ইউনিটের মান কত? 50। তার মানে এটা দিয়ে এটাকে গুণ করে দাও, একটা পার্ট 800 আসবে আর একটা 15 5 75, 750। অর্থাৎ অ্যালিগেশন রুল অ্যাপ্লাই করে কিন্তু করা যাবে এটা। এত এর বর্গমূল নির্ণয় করুন। তো বোঝা যাচ্ছে, এইভাবে করে 6 4 6 6 8 4 9, বর্গমূল করি 2 2 2। তো 2 2 4, 2 নামবে, 46 নামালাম, 2 এর ডবল 4 বসালাম। এখানে যেটা বসাবো তাই করব। তো 5 যদি করি, 6 দিয়ে করে দেখি। দেখো অপশনস দেখে দেখে যাবো আমরা কিন্তু। হ্যাঁ, 6 6 36, 3 6 4 24 আর 3 27। দেখো বেশি হয়ে যাচ্ছে, তাই না? 5 দিয়েই করা যাক। 5 দিয়ে করলে 45 5-এ হয়ে যাবে 225। 5-এর তাহলে 5 হবে লাস্টে। এখানে উত্তরটা করে দাও। আর চেক করবে কি তুমি? কোনো দরকার নেই, কারণ একটা শেষেই তো 5 আছে, বাকি তো নেই। কিন্তু আমরা তাও করে নিই। 5 আর 1 6, 2 এর পরে 2 4, 21 হলো। এবার কি হবে? এর পরের জোড়াটা নামবে,
এবার আমি 25-এর ডবল বসালাম এখানে 50। এবার দেখো কত বসানো যায়, 4 যদি বসাই, ঠিক না, 4 4 16, 4 5 20, 2016। 6-এর পরে 2 8, 1-এর পরে 5, 6 152। এখানে 4 আর 9 নামলো। এবার 2 4 8, 25 2 50, 508 হলো। লাস্টে মনে করো 3 বসাই, 3 3 9, 3 8 24, আর দেখলো 2 2 বসে গেল, 3 5 15 মিলে যাচ্ছে। বাট তোমাদের পড়ার দরকার নেই, এইটুকু করতে গিয়ে তোমরা অ্যান্সারটা পেয়ে যেতে। 25 নম্বর ও লাস্ট কোশ্চেন দেখো, বলছে এবিসি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর সি নলটাকে বন্ধ করা হলো। এ ও বি নল দ্বারা চৌবাচ্চাটা 24 মিনিটে পূর্ণ হলো। সি নল একা দ্বারা চৌবাচ্চাটা পূর্ণ হতে কত টাইম লাগবে সি নল দিয়ে? তো এবিসি যখন একসাথে কাজ করে তখন কত টাইম লাগে? 18 মিনিটে। তো তিনটা নল একসাথে 6 মিনিট কাজ করেছে, তাহলে 6 মিনিট ধরে ও ভর্তি করেছে, আর 12 মিনিট ভর্তি করার বাকি আছে। অর্থাৎ বলতে পারো এ বি সি এর 12 মিনিটের কাজ এখনো বাকি আছে। টাইম এন্ড ওয়ার্কে নিয়ে গেলাম, 12 মিনিটের কাজ বাকি আছে। তখন সি নলকে বন্ধ করে দিয়ে আমি শুধু এ আর বি নল চলছে, 24 মিনিট টাইম লাগিয়ে দিল। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 12 12 2 24, 2 ইন্টু এ প্লাস বি, আর এদিকে এ প্লাস বি। তাহলে 2 এ প্লাস বি এর থেকে যদি এ প্লাস বি বাদ চলে যায়, তাহলে এই পাশে এ প্লাস বি পাওয়া যাবে, আর এদিকে সি পাওয়া যাবে। অর্থাৎ আমি যদি বলি তার মানে এ প্লাস বি আর সি এর রেশিও সেটা 1/1, সেটাকে পাল্টি খাওয়া নিচেও দিয়ে কিছু থাকবে না, 1/1। টোটাল হচ্ছে 2 ইউনিট, কিন্তু এখানে আমি টোটাল দেখছি 18। ঠিক আছে, সরি ভুল বললাম, মানে এ প্লাস বি 1 মিনিটে কাজ করতে পারে 1 ইউনিট, আর সি 1 মিনিটে কাজ করতে পারে 1 ইউনিট। আর একসাথে যদি কাজ করে 18 মিনিটে টোটাল কাজ হয়, তাহলে টোটাল কাজটা কত হবে? 18 ইন্টু এ প্লাস বি প্লাস সি মানে 2, অর্থাৎ 36 ইউনিট হচ্ছে টোটাল কাজ বা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার এই 36 ইউনিট কাকে ভর্তি করতে হবে? সি কে একা ভর্তি করতে হবে। সি 1 মিনিটে 1 ইউনিট করে ভর্তি করতে পারে, তাহলে 36 ভর্তি হওয়ার 36 টাইম লাগবে। তো এখানে মোট 25টা কোশ্চেন আজকে ডিসকাস করলাম, পরবর্তীতে আরো করবো, কোনো দিন 50টা কোশ্চেনও রাখবো, যতগুলো তোমাদেরকে করাতে পারি। তোমাদের আপকামিং যে ডাব্লিউপির বিভিন্ন পরীক্ষা আছে, কনস্টেবলের, তারপরে এসআই এর, সেগুলোর আগে এই ভিডিওগুলোকে জাস্ট একবার করে দেখে নিও। আই থিঙ্ক কিছু না কিছু তোমরা অবশ্যই লাভ পাবে। এবং এছাড়া যে আমি অভ্যাস সিরিজ চালাচ্ছি, যেখানে প্রচুর এক একটা চ্যাপ্টারের থেকে 200-300 করে কোশ্চেন করাচ্ছি, সেগুলো অনেকেই দেখছে না। ঠিক আছে, খুব কম জনই সেগুলো ফলো করছো, যে কি দেখবো এত। কিন্তু যারা পরীক্ষায় ভালো স্কোর করতে চাও ম্যাথে, তাদেরকে ওইগুলোই দেখতে হবে। তোমরা যতই স্ট্র্যাটেজি ভিডিও দেখো, যতই কিভাবে স্যার গ্রো করবো, কিভাবে স্যার স্পিড উঠাবো, কিভাবে স্যার হচ্ছে না, কেন পারছি না, স্পিড আসছে না, টাইমে করতে পারছি না, ওগুলো সবকিছুর একটাই ইলাজ, সেটা হচ্ছে অঙ্ক সলভ করা, কোশ্চেন করা। ভিডিও দেখে দেখে হবে না। তো সলভ তোমাদের করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো সেটা করতে পারলেই হেল্পফুল হবে। তো এই ভিডিওতে এইটুকুই, পরবর্তীতে আবার দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।